আচ্ছা, আজকে আমরা প্রথমত আমি প্যানাল কোডের 2 মিনিটে 5টা জায়গা দেখাবো। এবারের পরীক্ষার জন্য যে 5টা টপিক খুবই গুরুত্বপূর্ণ, এইভাবে আমরা মোটামুটি 30টা টপিক পড়বো প্যানাল কোড থেকে, 25-30টা। সাহেব ভাই একটু জোরে বলতে হবে। আপনি শুনতে পাচ্ছেন না? স্যার আজকে আচ্ছা, একটু এবার সাউন্ডটা ঠিক কম কম আছে। আসতেছে আপনার। প্যানাল কোড স্যার থেকে সাউন্ড একটু কম আছে, একটু জোরে হুম মানে। বলতেছি, আমি জোরে বলি নাই। প্যানাল কোড থেকে যে বিষয়গুলা পড়তে হবে, ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের যে বিষয়টা, সেটা আমি আপনার যদি বলি, হুম যেটা আপনারা একটু কম পড়ছেন, এটার দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা আমি আগে বলবো আর কি। কারণ ওই জায়গাটা আপনাদের পড়াশোনা একটু কম আছে। যদিও আমি আমার মতো সাজাইছি, তারপরে আপনারা এই এই জিনিসটা একটু মুখস্থ করবেন। এটা এবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। মিথ্যা সাক্ষ্য দানের যে বিষয়টা, হ্যাঁ, মিথ্যা সাক্ষ্য দান 191, 92, 93, 194, 95, এই 4-5টা ধারা, এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। 191 থেকে 195, এই ধারাটা, এটাকে স্লট 1-এ নেন, একদম সর্বপ্রথম এটা পড়বেন। স্লট 1-এ যদিও আমি অন্য কিছু দিয়েছি, তো আপনারা তো এটা ওই এমসিকিউতে খুব ভালো করে পড়েন না। তো এটা যদি লিখিত পরীক্ষায় চলে আসে, তাহলে সমস্যায় পড়ে যাবেন। এই জন্য এটা আপনারা আগে পড়বেন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এই পরীক্ষার জন্য। লিখিত পরীক্ষা গত বছর এটা আসছিল স্যার, ওই যে 91 আর 92 থেকে। আসছিল নাকি? হ্যাঁ জি স্যার। মিথ্যা আচ্ছা, সাক্ষ্য যাই হোক। কাকে বলে আর মিথ্যা সাক্ষ্যের উদ্ভাবন কিভাবে, ও, পার্থক্য। আসছিল। আচ্ছা, জি যাই স্যার। হোক, আমি তো আসলে প্রশ্ন দেখা হয় নাই। যাই হোক, আসলে তাইলে এটা পড়ার দরকার নেই যদি এসে থাকে। হ্যাঁ, আমার খেয়াল নাই, অনেকদিন ধরে প্রশ্ন ঘাটাঘাটি করি না, তো এটা চলে আসছে না। স্যার পড়ি আমরা, সমস্যা কি স্যার, পড়তে তো আর সমস্যা নেই। আচ্ছা, চলে আসলে আপনারা এবার যেটা করবেন, এটা তাহলে বাদ দেন, এটা পরে পড়েন। এটা যদি চলে আসে, তাহলে আপনারা এবার যেটা গুরুত্ব দিয়ে পড়বেন, উম, আর আমি আমার যদি একটু করে পড়া থাকছে তাহলে আচ্ছা, এবার জন্য যেটা গুরুত্বপূর্ণ, তাহলে এইটা, যদি ওইটা চলে আসে তাহলে এইটা, এইটা থেকে আর প্রশ্ন আসবে। অপসহায়তা, হ্যাঁ, এটা লেখেন 1 নাম্বার টপিক। অপসহায়তা, এই কত টপিকটা পৃষ্ঠা আপনারা ভাইয়া? পড়ে ফেলবেন। পৃষ্ঠা নাই, এটা সাজেশন। ও, আমি যেটা দেখাচ্ছি এখন, এটা দেই নাই এখনো আপনাদেরকে, হ্যাঁ, আপনাদেরকে বড় বইটা দিয়েছি, বড় নোটটা দিয়েছি। আর এটা হচ্ছে সাজেশন, এটা পরে দিব। 107, 108, 109, 115, 116, 120 120 এই অপসহায়তা এবং অপরাধমূলক ষড়যন্ত্র, এখান থেকে আপনারা একটা টপিক পাবেন, একটা প্রশ্ন পাবেন। এটা নিশ্চিত, নিঃসন্দেহে এবং নিশ্চিত ভাবেই, ঠিক আছে। আর আহ, মিথ্যা সাক্ষ্যদান, যেটা এটা গতবারও দিয়েছিলাম, তাহলে গতবার চলে আসছে। তা আমি, আমার খেয়াল নেই যে এটা গতবার চলে আসছে। যদি চলে আসে, তাহলে আপনারা এটা দেখবেন। কারণ আমি তো শুধু বিগত সালের প্রশ্ন দেখে পড়াই না, বা বিগত সালে কি আসছে এটা আমার দেখার দরকার নাই। আমার কাজ টপিক গুলাকে সিলেক্ট করা। এই টপিকের স্যার মধ্যে প্রশ্ন আপনি পাবেনই, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, বলেন। অপসহায়তা গত বছর আসছিল 25-এ, অপসহায়তা আসছে 25-এ। তা মিথ্যা সাক্ষ্যদানও আসছে। না, ওইটা না, আমি অপসহায়তা দেখছি 2025 সালের প্রশ্নতে, এই জন্য আচ্ছা, আমি এটা যাই বলবো। হোক, এই আসছে এটা। আচ্ছা, যদি আসে, আসছে কি আসছে না, ওইটা মনে হয় আসছে না এটা। না তা চলে আসছে না, আসছে এটা প্রবলেমেটিক হিসেবে আসছে। আরে, প্রবলেমে আসো, থিওরিটিক্যালি আসছে। হ্যাঁ, থিওরিটিক্যালি আসছে এখানে। থিওরিতে কোনটা আসছে গতবার? এটা আসছে কোনো অপরাধে প্ররোচনাকারী ব্যক্তি অপরাধী সংঘটিত না হলে শাস্তি পেতে পারে কি, মানে এরকম একটা প্রশ্ন আসছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসলেও আপনারা এটা একটু দেখেন। তারপর আমি গতবারের প্রশ্নটা দেখবো না, অনেকদিন ধরে দেখা হয় না, দেখবো। তাহলে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনারা চলে যাবেন, এটা একটা টপিক, এটা পড়বেন বাসায়। তারপরে চলে যাবেন
এই সাধারণ ব্যতিক্রমের মধ্যে আমি আপনাকে 76 থেকে প্রশ্নটা দিচ্ছি, আপনি একটু দেখেন আচ্ছা প্রশ্নটা আমার দিচ্ছি। প্রশ্ন আছে, আমার কাছেও আছে, আমি দেখবো। 76 থেকে 106, ঠিক আছে, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। 76 থেকে 106 এই টপিকটা পড়বেন। তাহলে দুইটা টপিক হইলো, প্রথমত ভাগ করবেন 76 থেকে 95 পর্যন্ত একটা টপিক, তারপরে হচ্ছে আপনার 96 থেকে 106 পর্যন্ত একটা টপিক। হ্যাঁ, তাহলে এখান থেকে দুইটা টপিক পাচ্ছি আমরা, এই দুইটা থেকে একটা প্রশ্ন আসবে। একটা হচ্ছে সেলফ ডিফেন্সের ক্ষেত্রে, আর একটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ওভারঅল বিভিন্ন আপনার ইস্যু থাকে এখানে। একটা হচ্ছে ফৌজদারি দায় থেকে কিভাবে অব্যাহতি পায়, এটার মূল, এই টপিকগুলোর মূল বিষয় হচ্ছে ফৌজদারি দায় থেকে বিভিন্ন লোকজন কিভাবে অব্যাহতি পেতে পারে সে অপরাধ করে। তাহলে ফৌজদারি দায় থেকে অব্যাহতি, ঠিক আছে, একজন বিচারক কিভাবে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পায়, তারপরে একজন পাগল কিভাবে অব্যাহতি পায়, হুম, তারপরে সম্মতি নিয়ে কোনো কাজ করলে সেখানে যদি কেউ মারা যায় বা কোনো একটা বিপদে পতিত হয় সেখান থেকে কিভাবে অব্যাহতি পেতে পারে, সম্মতি না স্যার নিয়ে কাজ মিথ্যা করলে শাসনটা কিভাবে, ওই যে 76 স- থেকে 91 তারপরে সম্মতি টপিক না নিয়ে, সম্মতি না নিয়ে কাজ করলে কিভাবে আপনার অব্যাহতি পেতে পারে, দায় থেকে। তারপর হচ্ছে পাগলের আপনার অব্যাহতি কি, এই যে বিষয়গুলা, এইগুলো আপনি এখানে পাবেন। তো সম্মতি সহ এবং সম্মতি ছাড়া, ঠিক আছে, এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে, একটা হচ্ছে 88 ধারা, আর একটা হচ্ছে 92 ধারা। 88 হচ্ছে সম্মতি সহ, আর 92 হচ্ছে কি, সম্মতি ছাড়া। মনে করেন যে এখান থেকে এইভাবে স্লট আকারে প্রশ্ন আসতে পারে অথবা ওভারঅল প্রশ্ন আসতে পারে। তো যেভাবে আসুক না কেন আপনি যেন প্রিপেয়ার থাকেন, এটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি যে দুইটা টপিক বলেছি ওই দুইটা টপিক যদি গত বছর চলে আসে, তাহলে এইবার সাধারণ ব্যতিক্রমটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনার ওভারঅল কোশ্চেন আসতে পারে যে আপনার ইয়ে ফৌজদারি দায় থেকে কিভাবে অব্যাহতি পেতে পাওয়া যেতে পারে, অথবা সাধারণ ব্যতিক্রম সমূহ কি কি, এভাবে প্রশ্ন চলে আসতে পারে ইন টোটাল। তখন আপনাকে 76 থেকে 106 পর্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো লিখতে হবে। আর যদি আলাদাভাবে আসে যে বিচারক কিভাবে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পায়, অথবা আপনার আসতে পারে যে একজন আপনার দায়িত্ব হচ্ছে একটা, সে ভুলে আরেকটা করে ফেলছে, সে কিভাবে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পেতে পারে, অথবা আসতে পারে একজন সম্মতি সহ এবং সম্মতি ছাড়া, হ্যাঁ, অপরের মঙ্গলের জন্য যদি কেউ কোনো কাজ করে সেখান থেকে কি ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ আছে কিনা, ঠিক আছে, এবং কোন কোন বিষয়গুলো আসলে সম্মতি না। হ্যাঁ, তারপরে একটা শিশুর ইয়ে দিয়ে প্রশ্ন আসতে পারে, এই আপনার যেমন 82-83 ধারা থেকে। হ্যাঁ, তো এইভাবে আসতে পারে, অথবা ওভারঅল কোশ্চেন আসতে পারে। তো এটা খুবই সহজ, এটা আপনারা ফৌজদারি দায় থেকে অব্যাহতি দিয়ে আপনারা এই জিনিসটা পড়বেন আর কি। আমি প্রথমত টপিক গুলা সিলেক্ট করতেছি, গুরুত্বপূর্ণ টপিক গুলা। তাহলে ওখানে যদি পরীক্ষায় চলে আসে তাহলে এইটাকে আপনারা সবার ফার্স্টে নিবেন এবার, সাধারণ ব্যতিক্রম, ঠিক আছে। তারপরে যদি না আসে তাহলে অপসহায়তাটা নিবেন, তারপরে মিথ্যা সাক্ষ্যদান, এইভাবে টপিক গুলাকে আপনারা সিলেক্ট করবেন। স্যার আচ্ছা, অপসহায়তা আছে নাই, মিথ্যা সাক্ষ্য দান আর মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করার পার্থক্য, এটা আসছিল স্যার 25 সালে। হ্যাঁ, তাহলে অপসহায়তা যদি না আসে তাহলে অপসহায়তাটাকে আপনারা এবার খুবই ইম্পর্টেন্ট ধরতে পারেন, ঠিক আছে। আর আমি তো সবসময় বলবো যে আপনার শুধু লিখিত বই থেকে আপনি শুধু বিগত সালের প্রশ্নগুলো না, আপনি নিজের মতো একটা জগৎ তৈরি করে নেবেন। তারপরে আপনি বিগত সালের প্রশ্নগুলো দেখেন, আপনি আগে নিজে প্রিপেয়ার্ড হন যে আমার এই টপিকগুলো পড়তে হবে, এই টপিকগুলো পড়েন, ওইটা আপনি তারপরে বইগুলো দেখেন, তখন দেখবেন আপনি পারতেছেন। আচ্ছা, তাহলে অপসহায়তাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে ধারাগুলো আপনারা পড়বেন, ঠিক আছে, 107, তারপরে হচ্ছে 108, 109, 110, 111, 112, 113, 114, 115, এই ধারাগুলো পড়বেন, এক লাইন 2 লাইন করে করে। আর অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে 120-এর ক, 120-এর খ। এখন এই ধারাগুলা আপনার খুব গুরুত্বপূর্ণ অপসহায়তার জন্য। মানে অপসহায়তার মূলনীতি দিয়ে প্রশ্ন আসতে পারে, যে অপসহায়তা বলতে কি বুঝো, অপসহায়তার মূলনীতিগুলো সংশ্লিষ্ট ধারাগুলোকে ব্যাখ্যা করো। অপসহায়তার ক্ষেত্রে কিসের মূলনীতি, শাস্তির মূলনীতি। মানে এক এক ধরনের অপসহায়তায় এক এক রকম শাস্তি হতে পারে। এই বিষয়গুলা এক এক ধারা এক এক ভাবে কি করছে, রিপ্রেজেন্ট করছে। 109 থেকে শুরু,
110-এ একভাবে বলছে, 111-তে একভাবে বলছে, 112-তে একভাবে বলছে, 113-তে একভাবে বলছে, 114, 115। ঠিক আছে, এক একটা ধারা এক একভাবে অপসহায়তাটাকে এক একটা শাস্তির আওতায় নিয়ে আসছে। তো এই যে মূলনীতিগুলা, এগুলো কিন্তু শাস্তির ধারা না, এগুলো হচ্ছে মূলনীতির ধারা। মানে কিভাবে অপরাধগুলো করলে কিভাবে শাস্তিগুলো হবে, ওই সংশ্লিষ্ট ধারা দিয়ে শাস্তি হবে। যে অপরাধটা করছে, যদি চুরি করে তাহলে চুরির শাস্তি, যদি খুন করে তাহলে খুনের শাস্তি, ওই জিনিসটা ওইভাবে চলে যাবে। আর এটা হচ্ছে কি মূলনীতি দিছে। ঠিক আছে, তাহলে এই 107 থেকে এই 116 পর্যন্ত আপনারা দেখবেন, পারলে 120। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে অপসহায়তা। তাহলে তাহলে আমাদের দুইটা টপিক গেল, আর মিথ্যা সাক্ষ্যদানটা আমরা এবারের জন্য বাদ দিচ্ছি। ঠিক আছে, গতবারও আমি মিথ্যা সাক্ষ্যদান দিয়েছিলাম, যেহেতু গতবার চলে আসছে, এবারও দেখবেন আমি যে টপিকগুলো দিব এখান থেকে প্রশ্নগুলো আসবে। অতএব অরিড হওয়ার কিছু নাই। তাহলে দুইটা টপিক আমাদের হইল, আর তিনটা টপিক হইলো। আর সাধারণ ব্যতিক্রমের মধ্যে আরেকটা হচ্ছে কি সেলফ ডিফেন্স, 96 থেকে 106, এইভাবে হচ্ছে তিনটা টপিক। একটা হচ্ছে সাধারণ ব্যতিক্রমের মধ্যে আপনার বিভিন্ন কাজের জন্য কিভাবে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাওয়া যায়, আর এটা হচ্ছে আত্মরক্ষার্থে কিভাবে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাওয়া যায়। এটা ব্যতিক্রম সাপেক্ষে আপনাকে পড়তে হবে। ব্যতিক্রমটা বলা আছে কোথায়, 99 ধারাতে। আর বাকিগুলাতে আপনার সেলফ ডিফেন্স কে বলা হয়েছে, 96 বলা হয়েছে যে কোনো কাজ, 97 স্কোপ দেখানো হয়েছে দেহ রক্ষার্থে এবং সম্পত্তি রক্ষার্থে। এইভাবে আমরা পরে ডিটেলসে জানবো আর কি। আমি আগে টপিকগুলো সিলেক্ট করতেছি, আপনারা বাসায় একটু প্রাথমিক আইডিয়া নিয়ে রাখবেন এগুলোর উপর। তারপরে 100 ধারাতে কি বলছে, দেহ রক্ষার্থে 6টা ইস্যু। 103, 100 ধারার সাথে মিল আছে, এখানে যে সম্পত্তি রক্ষার ইস্যুগুলো বলছে। ঠিক আছে, তারপরে হচ্ছে 101-এ কি বলছে, যে এই 6টা ছাড়া মারতে পারবেন না, আঘাত করতে পারবেন। 104-এ কি বলছে, এই 4টা ক্ষেত্র ছাড়া মারতে পারবেন না, আঘাত করতে পারবেন। তারপরে স্থিতিকাল বলছে 102-এ, আর এখানে হচ্ছে 105-এ, যতক্ষণ কি আপনার বিপদ থাকে ততক্ষণই কি করা যাবে, আপনার এই আপনার আঘাত করা যাবে। আর 106 তো নির্দোষ কাউকে মেরে ফেললো আপনি ফৌজদারি দায় থেকে অব্যাহতি পাবেন। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে আমরা তিনটা টপিক হয়ে গেল। তারপরের যে টপিকটা শুধুমাত্র আমার এমসিকিউ বই থেকে লাগাই দিলেই হবে, এই ধারাগুলো আর কিচ্ছু করতে হবে না। তারপরে হচ্ছে আপনার ইয়েতে চলে আসবেন, খুন আর অপরাধজনক নরহত্যা। এটা সবসময় গুরুত্বপূর্ণ। খুন আর অপরাধজনক হত্যা, কোন কাজগুলা করলে খুন হবে এবং কোন কাজগুলা করলে খুন হবে না। হ্যাঁ, কালপাবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, পেনাল কোড কিন্তু খুবই সহজ, ভেরি ইজি। পেনাল কোড নিয়ে কোনো ওয়ারিড হওয়ার কিছু নাই। এখানকার প্রশ্নটা আপনি চোখ বন্ধ করে পারবেন, যদি আপনি একটু চোখ কান খোলা রেখে জাস্ট আমি যে টপিক গুলা দিব এই টপিক গুলো পড়লেই হবে, আর বাইরে কিছুই করতে হবে না। আপনাকে পরীক্ষায় পাবেনই পাবেন, এবং প্রবলেম সহ কমন পাবেন আপনি। গতবার যে প্রবলেমটা দেখাইছি আপনারা দেখেন, এই আমি আপনাদেরকে একটা ইয়ে দেখাবো, একদম এই প্রবলেমটাই আসছে গতবার, আমি ইউটিউবে আপলোড করা আছে। আপনারা নতুন নিয়মে মুসাবিদার একটা ভিডিও আছে আমার, রেকর্ডেড ভিডিও। গত বছর পরীক্ষার মনে হয় 2 সপ্তাহ আগে আমি একটা প্রবলেম সলভ করে দিছি, ওই প্রবলেমটাই আসছে গত বছর। আপনারা যদি এটা আমার রেকর্ডেড ভিডিওটা গত বছরের আমার জাহিদ ল পয়েন্ট দিয়ে সার্চ দিবেন ইউটিউবে। ঠিক আছে, পরীক্ষার 15 দিন আগে যে ক্লাসটা নিয়েছিলাম রিভিশন ক্লাস, ওই ক্লাসে ওই প্রবলেমটা সলভ করাইছি, লাস্টের দিকে দেখবেন একদম শেষের দিকে ওই প্রবলেমটাই পরীক্ষায় আসছে। এবং তামাদিরও সেম, তামাদিরটাই ক্লাসে দেখাই না, এটা অন্য ক্লাসে দেখাইছিলাম। পেনাল কোডের ওই প্রবলেমটাই পরীক্ষায় আসছে। আমি ওইটা লিঙ্ক দিয়ে দিব গ্রুপে, আপনারা টেনে শেষের দিকে যাবেন। আর মুসাবিদার ড্রাফটিং কিভাবে করতে হয় ওখানে সুন্দর করে দেওয়া আছে, ওইটা ওখান থেকে দেখবেন। তো অতএব যেটা বলি ওইটাতে ফোকাস করেন, হ্যাঁ, কনসেন্ট্রেশন ওই দিকে রাখেন, দেখবেন হয়ে যাবে। এবং আমি ক্লাস শেষ করে ওইটা লিঙ্কটা দিয়ে দিব, আপনি শেষের দিকে শেষের 15 মিনিট আগে দেখবেন একটা প্রবলেম প্যানাল কোডের দেখাইছিলাম, ওই প্রবলেমটাই আসছে। আচ্ছা, তো এখন আপনার হচ্ছে মানবদেহ সংক্রান্ত অপরাধ, এটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এই পরীক্ষার জন্য। তো এখন দেখেন, এই যে নরহত্যাটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে লফুল হোমোসাইড আর একটা হচ্ছে আনলফুল। ঠিক আছে, লফুল কোনগুলা, আইন সমর্থন করে এরকম নরহত্যা, এটাকে বলা হচ্ছে কি আইনগত নরহত্যা।
তো লফুল হোমোসাইডের মধ্যে আপনি দেখবেন দণ্ডবিধির যে ব্যতিক্রম, ঠিক আছে, ব্যতিক্রম যে ধারাগুলো আছে 76 থেকে নিয়ে একদম 106 পর্যন্ত, এই যে এইখানে যে আত্মরক্ষার্থে মেরে ফেলতেছেন এটা হচ্ছে লফুল। আর আনলফুল কোনটা? আনলফুল হচ্ছে যেটাকে আইন বহির্ভূত হত্যা, সেটা হচ্ছে আনলফুল। ঠিক আছে, তো নরহত্যাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। যাই হোক, ওইটা আমাদের বিষয় না, এটা বেসিক। আমাদের বিষয় হচ্ছে যে এই যে টপিকটা আমি দিয়েছি, এটা যে কখন নিন্দনীয় নরহত্যা খুন হবে, ঠিক আছে, এবং কখন খুন হবে না। তাহলে এইটার উত্তরটা লিখবেন হচ্ছে 299 আর 300 ধারা এবং 300 ধারার 5টা ব্যতিক্রম। ঠিক আছে, 299 আর 300 ধারার উপাদান, আর মেইন ডিফারেন্সটা হচ্ছে 300 ধারার 5টা ব্যতিক্রম। এই 5টা ব্যতিক্রমই বলে দিচ্ছে যে কোনটা খুন হবে আর কোনটা হচ্ছে অপরাধজনক নরহত্যা হবে। এই ব্যতিক্রমের মধ্যে যে 5টা ব্যতিক্রমের মধ্যে যে বিষয়গুলা পড়বে, ওই বিষয়গুলা কি হবে না? খুন হবে না। ওইটা হবে কি? অপরাধজনক নরহত্যা। এটা আমার আইন বিচরণ এমসিকিউ উইন বইয়ে চলে যাবেন, আমার যে নীল বইটা মোটা, ওই নীল বইয়ের হচ্ছে 300 আপনার সম্ভবত 17-18 পৃষ্ঠাতে এটা দেওয়া আছে। এই ব্যতিক্রমটা আপনি ওখান থেকে মুখস্থ করে ফেলবেন, এমসিকিউ বইয়ের, শর্ট সাজেশন বই না। এমসিকিউ উইন যে বইটা, ওই বইটা থেকে পাবেন, অথবা আমি যে নোটটা দিচ্ছি ওখানেও পাবেন। আচ্ছা, তো এইখানে এই 300টার 5টা ব্যতিক্রম। একটা ব্যতিক্রম কি বলছিলাম, যে হচ্ছে আপনার, আমি জাস্ট হচ্ছে হালকা করে বলতেছি, আপনারা একটু দেখবেন খেয়াল করে, যে আপনার হচ্ছে এটাকে কি বলে, আকস্মিক প্ররোচনা। ঠিক আছে, উত্তেজনা নিয়ে যদি কেউ কাউকে, মনে করেন আমি আপনারে রাগাইলাম, আপনি আমাকে খুন করলেন, এই যে উত্তেজনা নিয়ে কেউ কাউকে খুন করলে সেটা হবে নিন্দনীয় নরহত্যা। সেটা কি হবে না? খুন হবে না। এটা হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে আপনার আত্মরক্ষার্থে যদি আপনি কাউকে মেরে ফেলেন, তাহলে সেটা কি হবে না? খুন হবে না, নিন্দনীয় নরহত্যা হবে। 3 নাম্বারটা কি? সরকারি কর্মচারী যদি কাউকে মেরে ফেলে সরল বিশ্বাসে, অপরাধীকে আসামিকে ধরতে গিয়ে, তাহলে সেটা কি হবে? নিন্দনীয় নরহত্যা, খুন হবে না। আরেকটা হচ্ছে যে আকস্মিক কলহ বা বিবাদ, ধরেন দুইজনের জাপটায় ধরছে, বাজারে দেখা হয়েছে, এই যে আকস্মিক কলহের কারণে যদি কেউ কাউকে মেরে ফেলে এবং পূর্ব পরিকল্পনা ছাড়া, সেটা নিন্দনীয় নরহত্যা হবে, খুন হবে না। আরেকটা বলছিলাম কি, আপনার নিন্দনীয় নরহত্যা খুনের সামিল হবে না যদি 18 বছরের বয়স্ক কোনো লোক স্বেচ্ছায় মরতে চায়, অথবা এমন কোনো কাজ করতে চায় যেটা মৃত্যুর ঝুঁকির সাথে জড়িত, তাহলে সেটা কি হবে? নিন্দনীয় নরহত্যা হবে, খুন হবে না। ঠিক আছে, তাহলে 18 বছরের বয়স্ক কোনো লোক যদি বলে আমি মরে যেতে চাই, পৃথিবীতে আমার কোনো কিছু আর কি না, টানে না, ভালো লাগে না, আমাকে মেরে ফেলো, তাকে মেরে ফেললে সেটা কি হবে? অপরাধজনক নরহত্যা হবে। অথবা সে এমন একটা কাজ করতেছে যেটা মৃত্যুর ঝুঁকি আছে জেনে শুনে, সে পরে মরে গেল, খুন হবে না। রেলিং এর উপর দিয়ে হাঁটতেছে, আপনি বলতেছেন যে তুমি এটার উপর দিয়ে হাঁটো, হাইটে এই পাশ থেকে ওই পাশে যাও, সে হাইটা গেছে, যাওয়ার পথে মরে গেছে, এটা খুবই বিপজ্জনক কাজ, কিন্তু তার তো বুঝার ক্ষমতা আছে। তা এইটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা হবে, খুন হবে না। এই বিষয়গুলা। আর খুন হবে কোনগুলা, সেটা হচ্ছে 4টা ব্যতিক্রম, ইয়া আছে, এই শর্ত আছে 300 ধারাতে। মানে 300 ধারাই বলে দিবে যে কোনটা খুন হবে, কোনটা নিন্দনীয় নরহত্যা হবে। 300 ধারা থেকে আপনাকে এটা কি করতে হবে? ডিসাইড করতে হবে। তাহলে 300 ধারার এই বিষয়গুলো আপনারা ওখান বই থেকে পড়ে ফেলবেন, তারপরে এগুলো দেখবেন। তাহলে আমাদের 4টা টপিক হয়ে গেল। এই টপিক 4টা, আরেকটা টপিক দিব আজকে, যৌথ দায় এবং হচ্ছে আপনার ইয়ে যৌথ দায় এবং সাধারণ অভিপ্রায়। যৌথ দায়, সাধারণ অভিপ্রায়, হ্যাঁ, বনাম হচ্ছে সাধারণ উদ্দেশ্য। তো যৌথ দায় দায়িত্ব, আপনার সাধারণ অভিপ্রায়, মানে কমন কমন ইন্টেনশন, আর একটা হচ্ছে কমন অবজেক্ট, সাধারণ উদ্দেশ্য। এই বিষয়গুলো আপনাকে করতে হবে। এখান থেকে আপনি একটা প্রশ্ন পেতে পারেন, সেটা প্রবলেমেটিক হইতে পারে বা পার্থক্যমূলক হইতে পারে। তো 34 ধারাতে 2 জন লোক লাগবে, আর 149 ধারাতে কি 5 বা ততোধিক লোক লাগবে। আর 34 ধারাতে পূর্ব পরিকল্পনা থাকে, 149 ধারাতে কি পূর্ব পরিকল্পনা নাও থাকতে পারে। আচ্ছা, তো 34 ধারাতে পূর্ব পরিকল্পনা উপস্থিতি থাকার দরকার নাই। আসামিকে কি করার
দরকার নাই, উপস্থিত থাকার দরকার নাই। আর 149 ধারাতে বেআইনি সমাবেশ হইতে হইলে অবশ্যই উপস্থিতি দরকার। এইভাবে আপনাকে এগুলো পার্থক্য করতে হবে। তো 149 ধারা মতে আপনার আহ কোনো একটা লোককে আসামি করতে হলে তাকে অবশ্যই ওই ঘটনাস্থলে বা ওই অ্যাসেম্বলিতে উপস্থিত থাকতে হবে। বাসায় বসে থাকলে তাকে 149 ধারায় দায়ী করা যাবে না। তো বাসায় বসে থাকলে 34 ধারায় দায়ী করা যাবে। আচ্ছা, ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে। এখন উপস্থিত থাকার মধ্যে 100 জন উপস্থিত, এর মধ্যে 2 জন গিয়া কুকাজটা করছে, খারাপ কাজটা করছে, এই দায়টা কি সবার উপর যাবে? সবাইকে অপরাধে অংশগ্রহণ করার দরকার নাই, কিন্তু উপস্থিতি দরকার আছে 149 ধারায়। 34 ধারায় উপস্থিতি দরকার নাই, পরিকল্পনা থাকলেই চলে। আর 149 ধারায় পরিকল্পনার দরকার নাই, পূর্ব পরিকল্পনার। ওই ঘটনাস্থলে গিয়া পরিকল্পনা করে একটা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করতে যদি কেউ আপনার ফোর্সফুল কোনো কাজ করে বেআইনি সমাবেশ সে থেকে, তখন সেটা কি হবে? 149 ধারা দিয়ে সবাই দায়গ্রস্ত হবে। এখন কোন অপরাধ, যে অপরাধ করে সে অপরাধ, মেরে ফেললে 302, 149, আঘাত করলে আপনার 324, 326, 149, দাঙ্গাতে যদি অংশগ্রহণ করে 148, আপনার হচ্ছে 149, এইভাবে আপনার দায়গুলা যাবে। আর এইটার থেকেই আমি একটা প্রবলেম দেখাইছিলাম, বলতেছিলাম ওই প্রবলেমটা গতবার পরীক্ষায় আসছে। তো মনে একটা এবারও আসছে। বেশ, হ্যাঁ, এবারও একশো বেশ কিছু, 49 মনে হয় স্যার আসছে একটা। হ্যাঁ, একটা প্রবলেম আসছে। এটাই আমি হচ্ছে ওই লিঙ্কটা দিয়ে দিব যেটা আমি পরীক্ষার আপনার 15 দিন আগে ওদেরকে আপনার পড়াইছিলাম এবং সাজেশন দিয়ে দিয়েছিলাম, এবং আপনাদেরকেও দিব। সেটা এখন সবই পড়াবো, কিন্তু পরীক্ষার আগে কি কিছু কিছু প্রবলেমের সাজেশন দিব, আপনি দেখবেন যে হুবহু ওইটাই আসছে, একটু এদিক সেদিক হবে। কিন্তু শুরুতেই কি খুব বেশি ছোট করা যাবে না। তাইলে কয়টা টপিক হইলো? 5টা। আর আনুষঙ্গিক 141, 42 এগুলো পড়বেন। 34 সাথে 35, 36, 37, 38, 36 দরকার নাই, এগুলো পড়বেন। 35-এ কি ক্রিমিনাল নলেজ, 38 কি দায় দায়িত্ব ভিন্ন হতে পারে, সেক্ষেত্রে আবার শাস্তিটাও ভিন্ন হতে পারে। হ্যাঁ, যতটুকু একসাথে থাকবে ততটুকুর শাস্তি সবাই পাবে, আর বাকিটার শাস্তি শুধু সে নিজে পাবে। এই বিষয়গুলোকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে যৌথ দায়, এগুলো কি দায় নির্ধারণের দ্বারা। 34 আর 149 কিন্তু শাস্তির ধারা না, দায় নির্ধারণের দ্বারা। শাস্তির ধারা কোনটা? 34-এর সাথে যেটা যায় আর কি। ধরেন খুন করলে 302 ধারা যাবে, আঘাত করলে 326 অথবা 323, ঠিক আছে, যেটা যায়, অথবা 148। হ্যাঁ, চুরি করলে 379, 80 যেটা যায় ওটা, মানে যে অপরাধ করবে সে অপরাধের সাথে 34 অথবা 149 অ্যাটাচমেন্ট হবে, দায় সবার উপর ফেলার জন্য। তাহলে এই হচ্ছে এই বিষয়টা। তাহলে আজকে 5টা টপিক দিলাম, এই 5টা টপিক আপনারা বাসায় একটু দেখে রাখবেন, ঠিক আছে? তারপর কালকে আরো 10টা টপিক দিব, টোটাল 15টা টপিক দিব। আরো কিছু টপিক বাকি আছে, ওগুলা পরে দিব। আরেকটা টপিক দিয়ে দিই, এই 6টা টপিক থেকে একটা টপিক পাবেনই পরীক্ষায়। আর বাকি টপিক গুলো আমি এক্সট্রা হিসাবে পড়াবো। আঘাত এবং গুরুতর আঘাত, এই টপিকটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এটা লেখেন: 319, 320, 321, 322, 323, 325, আরো যুক্ত হবে 326, 326-এর ক। এগুলো আমি অ্যাটাচমেন্ট করব, করে আপনাদের দিব। তাহলে আঘাতটাকে আমি খুব সহজেই এমসিকিউর সময় যারা পড়ছেন তাদের মনে আছে যে আঘাত কি, সাধারণ আঘাত 319, আপনার সাধারণ ইচ্ছাকৃত সাধারণ আঘাত 321, বিজুরের সাথে বিজুর 319-এর পরবর্তী বিজুর 321, তারপরের বিজুর হচ্ছে 323। এটা সাধারণ আঘাতের সংজ্ঞা। তাই 319, 321, 323 স্লট অনুযায়ী গেছে। সাধারণ আঘাতের সংজ্ঞা: ইচ্ছাকৃত সাধারণ আঘাত, ইচ্ছাকৃত সাধারণ আঘাতের শাস্তি, ঠিক আছে? আর গুরুতর আঘাত কি, জোর দিয়ে শুরু, 320। ইচ্ছাকৃত গুরুতর আঘাত 322, আর ইচ্ছাকৃত গুরুতর আঘাতের শাস্তি, এটার ক্লাস হচ্ছে বিজুর আসবে। তাহলে 320, 322, এই 320-এর পরবর্তী 322, একটা বিজুর ঢুকে যাবে 325, ঠিক আছে? তারপরে বাকিগুলা দেখবেন 326, 326-এর পর। তাহলে 319 হচ্ছে সাধারণ আঘাতের সংজ্ঞা, ইচ্ছাকৃত সাধারণ আঘাত, ইচ্ছাকৃত সাধারণ আঘাতের শাস্তি। এখন এই সাধারণ আঘাতটা যদি ধারালো অস্ত্র দিয়ে হয় সেটা 324 হতে হবে। ধারালো অস্ত্র দিয়ে সাধারণ আঘাত 324।
ভূতা অস্ত্র দিয়ে গুরুতর আঘাত, দেখেন 320 গুরুতর আঘাত, 322 ইচ্ছাকৃত গুরুতর আঘাত, আর ভূতা অস্ত্র দিয়ে গুরুতর আঘাত 325, আর আপনার ধারালো অস্ত্র দিয়ে সাধারণ আঘাত 324, আর আপনার ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত 326। বুঝছেন কিনা? ধারালো বা ভয়ঙ্কর অস্ত্র দিয়ে গুরুতর আঘাত 326, আর 326-এর কত সবাই জানেন? অ্যাসিড নিক্ষেপ, তারপর চোখ উপড়ে গেলে এগুলা। আপনারা তো আর এমসিকিউর স্টুডেন্ট না, আমার সব বলার দরকার নাই, ঠিক কিনা? এগুলা শাস্তি কি এগুলো জানেন না? এগুলো আর আমি বলতেছি না, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম নিয়ে যাচ্ছি। ওই জি প্ল্যাটফর্মটাতে স্যার। আপনি নিজের কাজ নিজে করবেন, বুঝছেন? জি আমি জি স্যার। অর্ধেক বলবো অর্ধেক বলবো না, কারণ আমার তো এমসিকিউতে আমি ধরিয়ে নিচ্ছি আপনারা পারেন, এখন খালি স্লটটা ধরাই দেওয়া, আর বাকি কাজ আপনি নিজে করবেন, বুঝছেন? এখন যদি আপনাকে ফুললি ধরাই দিতে হয় তাহলে আপনি আর রিটেন পাস করতে পারবেন না। তাহলে এই টপিকটা বুঝছেন? স্যার জি আমার স্যার। একটা লেখা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার পার্থক্য গুলো কোনটা কোনটা পড়বো এটাও একটু দেখাই দিন, আচ্ছা, বলে দিন। এটা পরে বলতেছি, আগে সবার সবই দেখাবো, টিকা কোনটা পড়বেন, পার্থক্য কোনটা পড়বেন, সবই বলবো, ঠিক আছে? আপনাকে আজকে আমি 6টা টপিক দিয়েছি না? এই 6টা টপিক আপনি কি আজকেই পড়ে ফেলবেন, জি স্যার। বুঝছেন কিনা? জি এই স্যার, 6টা বুঝতে টপিক পারছি। আজকেই পড়ে ফেলবেন। আর একটা টপিক দেখিয়ে দেওয়া যায় কিনা? স্যার আর দিন আবার ড্রাফটিং দিবেন আজকে। হুম, বেশি করে। দাঁড়ান, আর একটা টপিক দেখতেছি। স্যার এই 6টাই থাক, আবার ড্রাফটিং দেন দু একটা, তাই হবে। না স্যার, দেন, সমস্যা নাই, দিয়ে রাখেন। আর একটা টপিক দেখি, সহজ টহজ কোনটা আছে। কারণ পড়া যতটুকু কমানো যায় স্যার দিয়ে রাখেন, অসুবিধা নেই। আমি তো দিলে সব দিতে পারবো, আপনার তো পড়তে হবে। না স্যার, মানে দেন, ইম্পর্টেন্ট কিছু দিয়ে রাখেন, আমরা পড়ে কমায় ফেলি, পরে যেন ঝামেলা না হয়, আচ্ছা, পরে আরেকটা রিভিশন করে নিতে টপিক হবে। 7 নাম্বার, এটা আপনি লেখেন। 7 নাম্বার টপিক, 7 নাম্বার টপিক হচ্ছে অপরাধ বলতে কি বুঝো? অপরাধ বলতে কি বুঝো? ঠিক আছে? আহ আহ, দণ্ডবিধির আলোকে শাস্তির মূলনীতিগুলা ব্যাখ্যা করো। শাস্তির মূলনীতি, ঠিক আছে? তাহলে অপরাধের সংজ্ঞা কোথায় আছে? 40 ধারায়, এটা ওখান থেকে দিবেন। আর শাস্তির মূলনীতি কোথায় আছে? 53-তে নাকি স্যার? 53। আপনি 53 থেকে 75 পর্যন্ত করে 75। ফেলবেন, হ্যাঁ? এটা হচ্ছে আরেকটা টপিক দিয়ে দিলাম, 53 থেকে 75। 75, ঠিক আছে? 53 থেকে 75 আমরা অনেক প্রবলেম সলভ করবো পেনাল কোড থেকে। আপনার আপনার এটা আজকে দিয়ে দিলাম, কালকেও ক্লাস হবে আমাদের। আজকে আমরা পেনাল কোডে এটা দিলাম, আপনারা এগুলো থেকে একটু বেসিক আইডিয়া নিয়ে রাখেন, তারপরে আমার আলোচনা করছি যাতে সুবিধা হয়। এই জন্য আমি 7টা গুরুত্বপূর্ণ টপিক দিলাম, মানে আজকের টপিক থেকেই যেন আমাদের পরীক্ষায় কমন পড়ে, আজকের টপিক থেকেই যেন আমাদের পরীক্ষায় কমন চলে আসে, বুঝছেন জি কিনা? স্যার। এটা একটু খেয়াল রাখবেন, আমার মনে হয় চলে আসবে। আর কিছু সংজ্ঞা দিব সামনে ক্লাসে, আর কিছু টিকা দিব, কিছু পার্থক্য দিব, আদার্স কিছু দিব, হয়ে যাবে। পেনাল কোড কিন্তু খুব সহজ, এবং এটা সব সময় কমন থাকে, প্রতি বছর, কোনো বছর নাই যে পেনাল কোড কমন করে না। ওই যে আমি আজকে টপিক দিচ্ছিলাম, আপনারা বলতেছিলেন যে গত বছর এটা চলে আসছে, আমি গত বছর এইভাবেই টপিক দিয়েছি, এবং আমি কোনটা আসছে না আসছে এটা আমার তো এখন মনে নাই। আপনি দেখবেন আমাদের পরীক্ষা এভাবেই চলে আসবে এই টপিক গুলোর মধ্যে থেকে। তাহলে শাস্তির মূলনীতি, হ্যাঁ, 53 থেকে 75 কি মূলনীতি এখানে আছে? 53-তে বলা আছে কি 5টা শাস্তি। পেনাল কোডে কি 5টার বাইরে কোনো শাস্তি আছে? জি স্যার, দিতে 5 পারবেন? প্রকার। দিতে পারবেন না।
জি তাহলে স্যার। এটা হচ্ছে মূলনীতি, এটার উপর ভিত্তি করে শাস্তিগুলো কাউন্ট হয়। এখন এখানে কিন্তু আপনাকে চুরির শাস্তি বলে নাই, এখানে কিন্তু আপনাকে ডাকাতির শাস্তি বলে নাই। এখানে বলা হচ্ছে চুরি ডাকাতি করলে তাকে কি কি শাস্তি দেওয়া যেতে পারে, তাই না? মূলনীতি থেকে আসবে, হয় তাকে আপনার কারাদণ্ড দিবেন, না হয় অর্থদণ্ড দিবেন, না হয় সম্পত্তি বাজেয়াপ্ত করবেন, না হয় মৃত্যুদণ্ড দিবেন, না হয় যাবজ্জীবন দিবেন। জরিমানা করবো। ওই অপরাধের জন্য যে ধারায় যেটা লেখা আছে এই পাঁচটার বাইরে দেওয়া যাবে না। এবার আপনি তারা ইচ্ছা করলেন আপনি তার গলা কেটে লাইবেন, আদালতে পারবেন? সে না। যত জঘন্য কাজই করুক, আপনি তার হাত কেটে ফেলবেন, পারবেন? পারবেন না। কারণ এর বাইরে যাওয়া যাবে না, এটাই হচ্ছে মূলনীতি। সব জিনিসের মূলনীতি এটাই। মানে ওই জায়গাগুলোতে আপনি কিভাবে কি করবেন। এখন দেখেন অর্থের ক্ষেত্রেও একটা মূলনীতি আছে, অর্থের ক্ষেত্রেও কি মূলনীতি আছে, যে অর্থ সংক্রান্ত অপরাধ যদি করেন, এটা কত ধারা থেকে? 63। তাহলে এগুলো 63 সব থেকে। মূলনীতির মধ্যেই পড়তেছে। 63 থেকে শুরু করবেন। হ্যাঁ, যে অর্থদণ্ড আপনার অসীম হবে কিন্তু অতিরিক্ত হওয়া যাবে না, এই যে বিষয়গুলো। এটা ঠিক আছে, স্যার এগুলো এমসিকিউ কি? তো আসছে এবার কেমন হ্যাঁ কিছু আসছে, MCQ হবে? হ্যাঁ এগুলো আসছে। তো এই যে 63 ধারার যে বিষয়গুলা, হ্যাঁ, তাহলে এগুলো অর্থদণ্ড কি রিপ্রেজেন্ট করতেছে, নির্জন কারাবাসের ক্ষেত্রে মূলনীতি কি আছে, তারপর হচ্ছে বর্ধিত দণ্ডের ক্ষেত্রে মূলনীতি কি 75 ধারাতে আছে। এই জন্য আমি বলতেছি 53 থেকে 75 এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ আসতে পারে। বর্ধিত দণ্ড বলতে কি বুঝো? ঠিক আছে, এভাবেও আসতে পারে একটা সংজ্ঞা, বর্ধিত দণ্ড পেনাল কোডের আলোকে। তখন আপনাকে 75 ধারার আলোকে এটা কি করতে হবে, লিখতে হবে। এটা কি সম্পত্তি সংক্রান্ত অপরাধ 17 আর কি 12 অধ্যায়ে 12 অধ্যায় আপনার মুদ্রা সংক্রান্ত যে অপরাধগুলা, এই দুইটা অপরাধের ক্ষেত্রে কেউ যদি আপনার 3 বছরের অধিক অপরাধ করে থাকে, আদালত চাইলে তার জন্য যে শাস্তি বরাদ্দ আছে তার চাইতে অধিকতর শাস্তি দিতে পারে। সেটা হইতে পারে 10 বছর পর্যন্ত, অথবা কি যাবজ্জীবন কারাদণ্ড। এরকম এই যে বর্ধিত দণ্ড। তাহলে আমরা হচ্ছে 7টা টপিক পাইলাম, এই 7টা পড়ে ফেলবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা চলে যাব একটু ড্রাফটিং এর হালকা বেসিক ইয়েতে। আজকে ক্লাসটা একটু সংক্ষিপ্ত হবে, আমার একটা গেস্ট আসছে, আমি এই জন্য একটু সংক্ষেপে টপিক গুলো দিয়ে দিলাম। আর ড্রাফটিং এর কিছু বেসিক ইয়ে করে আমরা ক্লাসটা শেষ করে দিব, কালকে আমরা একটু ক্লাস করবো। জি স্যার। তো এখন মানে একটা ড্রাফটিং শিখে কিভাবে আপনি, একটা ড্রাফটিং শিখে কিভাবে আপনি 15-16টা ড্রাফটিং করতে পারবেন, ওইটাই শিখাবো। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান, এটা কোথায় আছে দেখে নিই। একটু সাথেই থাকেন, আমি এটা ওপেন করে নিই। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার বেশি পড়া লাগবে না। আচ্ছা, স্ক্রিন কি শেয়ার হয়েছে? স্ক্রিন শেয়ার। আচ্ছা, জি স্যার। আপনাদেরকে সিভিল ড্রাফটিং এর হচ্ছে একটা বড় একটা ফরম্যাট দেখাইছিলাম বেশ কিছুদিন আগে। এরকম একটা ড্রাফটিং থেকে আপনি 15টা ড্রাফটিং করতে পারবেন। আবার দরখাস্ত এরকম 14-15টা। আজকে একটা দরখাস্ত দেখাবো, গতদিন তো একটা সিভিল আর্জি কিভাবে লিখতে হয় ওইটা দেখাইছি। আর আজকে ওই ড্রাফটিংটাকেই ওইটার মতো 15টা ড্রাফটিং আপনি কিভাবে লিখতে পারেন, যা হচ্ছে ধরেন চুক্তি বলবৎ খালি চেঞ্জ করে দিবেন, ওই রকম একটা ফরম্যাট আমি শিখাই দিব। আজকে দরখাস্তের একটা ফরম্যাট শিখাচ্ছি, তারপরে ক্লাসে দেখবেন যে আপনি সব পারতেছেন। আমি ওগুলো সব পিডিএফ দিয়ে দিব। তাহলে দেখেন দরখাস্তের যে ফরম্যাটটা আজকে দেখাবো। দরখাস্ত আমরা যে বিভিন্ন অস্থায়ী নিষেধাজ্ঞা চাই সেটা দরখাস্ত আসতে পারে, যে এটার একটা লেখো। তারপরে আর্জ জবাব সংশোধনের আসতে পারে। তারপর মামলা খারিজ হয়ে গেলে সেটা পুনরুজ্জীবিত কিভাবে করে, মিস কেস। হ্যাঁ, একতরফা ডিক্রি, এটাও মিস কেস। তারপর হচ্ছে স্থানীয় তদন্তের আপনার আবেদন আপনি কিভাবে করবেন,
এটা থেকে একটা দরখাস্ত আসতে পারে যে তুমি একটা স্থানীয় তদন্তের দরখাস্ত লিখো। ঠিক আছে, এগুলো কিন্তু আর্জি না, দরখাস্তের কথা বলছি। তারপরে বাদী বা বিবাদী পক্ষভুক্তিকরণের দরখাস্ত আসতে পারে, আর্জি খারিজ বা নাকচের দরখাস্ত আসতে পারে, আর্জি ফেরতের আবেদন, সময় প্রার্থনা দরখাস্ত, এটা এটা না 148 না, এটা 17 আদেশ। আচ্ছা, তারপর হচ্ছে মামলা স্থগিত, রায়ের পূর্বে আটক, হ্যাঁ, এইরকম বিভিন্ন দরখাস্ত আছে। এই দরখাস্তগুলা কিভাবে আপনার হচ্ছে লিখবেন? হ্যাঁ, এখন 15টার জন্য 15টা আলাদাভাবে লিখলে কি আপনার অনেক সময় নষ্ট হবে। আমরা একটা ফরম্যাট শিখে খালি নাম চেঞ্জ করে দিব কিভাবে, এইটা আমরা একটু দেখবো এখন, ইজি করে দিব। এবং এটা হচ্ছে গিয়ে মাস্টার প্রজেক্ট, মাস্টার ফরম্যাট। হ্যাঁ, খুব সহজ এটা। খালি আপনারা হচ্ছে এই, এটা তো জানেনই, এই বিজ্ঞ মুখ দেওয়ানি মোকদ্দমা দাঁড়ান, এটা হ্যাঁ এটাই, বিবিধ মোকদ্দমা নম্বর এত, তারপরে বাদী বিবাদী, এখানে একটু ফরম্যাটটা আমি ঠিক করে দিব, তাড়াহুড়া করা কারণে ফরম্যাটটা ঠিক করে দিব। আচ্ছা, দেওয়ানি কার্যবিধির আইনের ধারা ও আদেশ লিখবেন। আচ্ছা, যেটা আসে, যে টপিকটা আসে সেই টপিকটা, বুঝছেন কিনা? যে টপিকটা আসে, যেমন অস্থায়ী নিষেধাজ্ঞা আসলে সেটার বিষয়ে আমরা লিখবো, আর যে সংশোধন আসলে সেটা, মামলা পুনরুজ্জীবিত আসলে মামলা পুনরুজ্জীবিত, একতরফা ডিক্রি আসলে একতরফা ডিক্রি, স্থানীয় তদন্ত আসলে স্থানীয় তদন্ত, পক্ষভুক্তি আসলে পক্ষভুক্তি, আরজি খারিজের আসলে আরজি খারিজের বিষয়, তারপর সময়ের প্রার্থনা আসলে সময়ের প্রার্থনা, রায়ের পূর্বে ক্রুক আসলে রায়ের পূর্বে ক্রুক, প্রিন্সিপাল অথবা দেওয়া আছে কিনা, বুঝছেন কিনা? এটা আমি শিখাই দিব আরো পারফেক্টলি। এখন আপনার, আমি জাস্ট হচ্ছে বিষয়টা আমি দেখাচ্ছি। আবেদনকারীর বিনীত নিবেদন, এই যে বাদী উপরোক্ত শিরোনামের যে বিষয়টা, সেটা মোকদ্দমাটি বিবাদীর বিরুদ্ধে হইতে পারে আপনার সত্য ঘোষণার ইস্যুতে, হইতে পারে চিরস্থায়ী, হইতে পারে এটা সেটা এটা সেটা বিভিন্ন কিছু। আচ্ছা, মামলার ন্যায় বিচারের স্বার্থে প্রকৃত শব্দ উদাহরণে বর্তমান পর্যায়ে আদালত কর্তৃক নিম্নোক্ত প্রতিকারটি মঞ্জুর করা একান্ত আবশ্যক। যদি আপনার নিষেধাজ্ঞার কোনো ইস্যু থাকে, অস্থায়ী নিষেধাজ্ঞা, তাহলে সেটা লিখবেন। যদি আর যে সংশোধনের কিছু ইস্যু থাকে, তাহলে ওই লাইন ওইটা বাদ দিয়ে এটাতে চলে আসবেন। যদি মামলা পুনরুজ্জীবিত হয়, তাহলে এটা লিখবেন যে পূর্বে এত তারিখে মামলাটা খারিজ হয়েছে, এখন একতরফা ডিক্রিটি রদ করিয়া মামলাটি পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা আবশ্যক। বুঝছেন? যদি তদন্ত সংক্রান্ত কোনো ইস্যু থাকে, তাহলে নারী জমিটি সরজমিনে প্রকৃত অবস্থা অনুসন্ধানের জন্য স্থানীয় কমিশনার নিয়োগ, অথবা যদি নতুন পক্ষভুক্ত আসে পক্ষভুক্ত, অথবা বিবাদীর সম্পত্তির রায়ের পূর্বে ক্রুক আসলে ক্রুক, রিসিভার নিয়োগ আসলে রিসিভার নিয়োগ, যেটা আসে সেটা করা আবশ্যক। বুঝতেছেন? এটা হ্যাঁ, খুব ইজিলি আপনি কি পেরে যাবেন, যেটা আসে আপনি ওইটা লিখবেন, আর বাকিগুলা বাদ যাবে। যদি তদন্ত আসে, তাহলে এইগুলা কোনো কিছু আর আপনাকে লিখতে হবে না, এগুলো সব বাদ। খালি নারী সে জমিটি সরজমিনে প্রকৃত অবস্থা অনুসন্ধানের জন্য স্থানীয় কমিশনার নিয়োগের আপনার করা আবশ্যক। আর পক্ষভুক্তি আসলে পক্ষভুক্তি, এগুলা দিতে হবে না তখন আর। বুঝছেন? বুঝেন নাই? স্যার ডাইরেক্ট বলে ফেলছেন, বুঝমু কেমনে? না বুঝলে আপনার আর বোঝার দরকার নেই। এতটুকু না বুঝলে আর আপনার বোঝার প্রয়োজন পড়বে না। আমি ফেইলুর। অনেক সহজ। না, এটা না বুঝার কি আছে? আমি তো আমরা অবলিক দিয়ে আগামী রাখলাম, না, বুঝেন ক্লিয়ার নাই? স্যার, ক্লিয়ার বোঝা যাচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে। যদি স্থানীয় কমিশনার আসে, তাহলে এতটুকু দিবেন, পক্ষভুক্তি তো আর দেওয়ার দরকার নাই, অবলিক দেওয়া আছে। বুঝছেন? আপনি এটা ফিরিয়ে দিয়ে দেন, তাহলে সবাই নিবে। হ্যাঁ, তাহলে উক্ত বিষয়ের সংক্ষিপ্ত কারণ, এই যে ড্যাশ ড্যাশ ড্যাশ, এখন মামলার যে কারণ সেটা লিখবেন, কি নিয়ে কি হয়েছে। বুঝছেন? তারপরে আবেদনকারী এই ইয়ে করে ইয়ে করা হোক, তারপরে এই যে এটা দিয়ে শেষ। তারপর হলফনামা দিয়ে দিবেন, হলফকারী স্বাক্ষর, আইনজীবী স্বাক্ষর, শেষ। এখন এখানে কিছু জিনিস আছে যেগুলো আপনাকে লিখতে হবে, দুই একটা, এগুলো আমি আরেকটু ফরম্যাটটা ঠিক করে আমি দিয়ে দিব, তাইলে আপনার এগুলো জাস্ট হচ্ছে প্র্যাকটিস করবেন, তাইলে হয়ে যাবে, আর কিছু করা যাবে না। তাহলে স্যার এখানে যে ফরম্যাট গুলো আছে সবগুলোকে মুখস্থ করতে হবে, কোনটা কোনটা দরখাস্তের ফরম্যাট স্যার? যেমন একতরফা ডিগ্রি, তারপরে আপনার মামলাকারী, স্থানীয় এগুলা তদন্ত, বুঝতে হবে। আপনি কে বলছিলেন? আরিফ স্যার, সুনামগঞ্জ। আচ্ছা, আপনি বলেন একতরফা ডিক্রি কেন হয়? আর একতরফা ডিক্রি এটি কি, রদের আবেদনটা করবেন কেন? কে বাদী করবে না বিবাদী করবে?
বিবাদী করবো স্যার এটা বিবাদী করবো অনুপস্থিত থাকলে বিবাদী 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 করবো করবে। তাহলে বেসিক কনসেপ্টটা বাদীর বুঝতে ভুলের আপনি কারণে পারবেন। হুম মানে স্যার বিবাদী যদি কোনো ভুল করে সেই ক্ষেত্রে মামলাটা একতরফা হয়, সেই একতরফা থেকে বিবাদী আবার উত্তোলন চাওয়ার জন্য হচ্ছে একতরফা ভুল রদের জন্য বলতে আপিল কি, করবে। হ্যাঁ ভুল বলতে কি বিবাদী তো আসেই না, অনুপস্থিত তাই থাকলে না? ওই তো বিবাদী যদি কোনো কারণে কোর্টে না আসে বা অনুপস্থিত থাকে সেই কারণে। সেই কারণে। আচ্ছা, তো এই বিষয়গুলো নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। এগুলোর যে ফরম্যাট দিয়ে দিব আমি, ওই ফরম্যাটটাই আপনার ই করবেন, ওই অ্যাপ্লাই করবেন, তাইলে হয়ে যাবে। আরেকটা দেখেন, এটা হচ্ছে আপনার ওই যে মূল যেই আপনার মামলা, হ্যাঁ, আপনার আরজি, সেটারও একটা ফরম্যাট আমি রেডি করতেছি। এটা পরিপূর্ণ এখনো হয়নি, এই দু একদিনের মধ্যে করে দিয়ে দিব। এখানে মামলার নাম লিখবেন। যদি সত্যের মামলা হয় সত্য, চিরস্থায়ী নিষেধাজ্ঞা হলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, বাটোয়ারা হলে বাটোয়ারা, দলিল বাতিল হলে দলিল বাতিল, চুক্তি প্রবল হলে চুক্তি প্রবল। এখন কেউ যদি আবার টোটালটাই লেখা দেয়, সত্য ঘোষণা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা অথবা বাটোয়ারা, আসছে দলিল বাতিল, তাহলে কি আপনি কি লিখবেন? এগুলো লিখবেন? সব লিখবেন না শুধু দলিল বাতিলটা লিখবেন? শুধু দলিল বাতিল লিখবো। শুধু দলিল বাতিল লিখবেন, ঠিক আছে? পাওয়ার জন্য দায়িত্ব আরজি। আচ্ছা, তাহলে বাদীর বিনীত আবেদন, এই যে আমি তো ওই প্রথম দিন যে একটা আপনার আরজির ফরম্যাট শিখাইছি, ইতিহাস, মালিকানা, সত্ত্বের বিবরণ থাকবে, তাই না? মনে আছে? জি তাহলে এই যে এটা দিয়ে আপনি এটা লিখবেন যে এই যে জমিটা বা যে সম্পত্তি নিয়ে বিরোধ, এই সম্পত্তিটা আপনি কোত্থেকে পাইছেন? এটা কি উত্তরাধিকার সূত্রে পাইছেন, না ক্রয় সূত্রে পাইছেন, না দান সূত্রে পাইছেন, না হেবা সূত্রে পাইছেন, কি বাইনা চুক্তি সূত্রে, কি সূত্রে পাইছেন? এই জিনিসগুলো লিখবেন, ঠিক আছে? এবং এটা একটু রিডিং দিয়ে রাখবেন, এটা আমি ক্লিয়ার করে দিব আপনাদেরকে। তারপরে বাদীর শান্তিপূর্ণ দখল, বুক দখলের বিবরণ দিবেন, ঠিক আছে? সে যে এখানে শান্তিপূর্ণভাবে দখল করতেছে, ঠিক আছে? তারপর বিবাদী কখন সূত্রপাত হয়েছে বিবাদের, ঠিক আছে? তো ওইটার মূল ঘটনাটা এখানে একটু ই করবেন। যদি চিরস্থায়ী নিষেধাজ্ঞা হয় তাহলে কত তারিখে হয়েছে, কবে আইসা আপনারা হুমকি দামকি দিয়ে গেছে, আর যদি আপনারা উচ্ছেদ করে কত তারিখে কবে আপনারা উচ্ছেদ করছে, এই বিষয়গুলো দিয়ে আপনার এই ফরম্যাটটা আমরা রেডি করে দিব। তাহলে দুইটার জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না, হ্যাঁ? তারপরে এখানে দেখেন যে আপনার যে বিষয়টা নিয়ে আসবে, যে সত্য ঘোষণা হলে সত্য ঘোষণা, বাটোয়ারা হলে বাটোয়ারা, দলিল বাতিল হলে দলিল বাতিল, চুক্তি বাতিলের ডিক্রি দিতে মর্জি হয়। এইভাবে লিখে দিয়ে দিলাম, শেষ। এখন এটা আরেকটু আমি দেখে শুনে কোথায় কোথায় কি দিতে হবে এই দিয়ে আমি হচ্ছে এই দুইটার ফরম্যাট আমি হচ্ছে রেডি করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। অতএব এইটার বেসিকটা নিয়ে আপনি শুধু কাজ করেন এখন। এটা আপনারা কালকে পরশুই এটার ফাইনাল ইয়ে আমি দিয়ে দিব, যে আমাদের অনেকটা রেডি একটু হয়ে গুরুত্ব গেছে, দেওয়া হয়, তারা একটু রেডি flexible। হয়ে গেছে, বুঝছেন? এ হচ্ছে বিষয়। তো প্রাথমিক বিষয়গুলো এতটুকুই। এই যে দেখেন এইখানে আরেকটা ফরম্যাট দেখেন, এটা ওইটার থেকে আরেকটু আপডেট করে নিয়েছি। যে ধরেন যে আপনার বিষয় হচ্ছে কি, অস্থায়ী নিষেধাজ্ঞা অথবা আর্জি সংশোধন, এটা হচ্ছে দরখাস্ত, অথবা মামলা পুনরুজ্জীবিতকরণ, অথবা একতরফা ডিক্রি, অথবা স্থানীয় তদন্ত, অথবা পক্ষভুক্তিকরণ, দেখতেছেন? অথবা আর্জি খারিজ, অথবা সময়ের প্রার্থনা, অথবা রায়ের পূর্বে ক্রুপ, অথবা রিসিভার নিয়োগ। মানে পরীক্ষায় আসবে এমন কোনো কিছু বাদ দেই নাই। ড্রাফটিং নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। পরীক্ষায় আসতে পারে আপনার 15টা 15 রকম ভাবে শেখার দরকার নাই। আপনি একটা শিখবেন, 15টা দেখবেন। বাদী উপরোক্ত শিরোনামের মোকদ্দমাটি বিবাদের জন্য হয় সত্য ঘোষণা, হলে সত্য ঘোষণা, দখল পূর্ণতা, যেটা হয় সেটা দিয়ে মূল যে বিষয়টা সেটা লিখবেন। তারপরে মামলার ন্যায় বিচারের স্বার্থে প্রকৃত সত্য উত্তরণের লক্ষ্যে বর্তমান পর্যায়ে আদালত কর্তৃক আপনার নিম্নোক্ত প্রতিকারটি মঞ্জুর করা একান্ত আবশ্যক, অন্যথায় আবেদনকারী মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। কি যদি অস্থায়ী নিষেধাজ্ঞা হয় তাহলে এটা লিখবেন। বিবাদী যেন মোকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশি জমি হইতে আবেদনকারীকে উচ্ছেদ, বেদখল বা জমির শ্রেণী পরিবর্তন করতে না পারে সেজন্য বিবাদীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা আবশ্যক। এখন যদি আর্জি জবাব সংশোধন আসে তাহলে তো আর এটা লেখার দরকার নাই, আছে? না, তাই যদি আর্জি জবাব আসে বাকিগুলো সব ঠিক থাকবে, তখন আপনি শুধু এই লাইনটা লিখবেন যে এত তফসিলে কি হয়েছে, অসাবধানজনক টাইপজনিত কারণে এই ত্রুটি হয়েছে, এটা ঠিক করা দরকার। যদি খারিজ মামলা পুনরুজ্জীবিতকরণ আসে তাহলে তো উপরে দুইটা কোনোটাই লেখার দরকার নাই, তখন আপনি এটা লিখবেন না যে গত এত তারিখে আবেদনকারী মানে বাদী কি অনুপস্থিত থাকায় খারিজকৃত মামলাটি পুনরুজ্জীবিত করিয়া পুনরাবস্থায় ফিরিয়ে আনা আবশ্যক।
আর একতরফা ডিক্রি রদ, তারপর স্থানীয় তদন্ত 26 আদেশের 9 বিধিতে যেটা নালিশি জমির প্রকৃত দখল ও সীমানা সরজমিনে তদন্তের জন্য একজন স্থানীয় অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করা আবশ্যক। তাহলে এই 5 নাম্বার পয়েন্টটা লিখবেন, উপরের কোনোটাই লেখার দরকার নাই, বুঝছেন? এভাবে 15টা পয়েন্ট দিছি। কয়টা দিছি? 15টা। 15টা। তো আপনি কি জাস্ট হচ্ছে এই 1 নাম্বার পয়েন্ট দিয়ে 2 নাম্বার পয়েন্ট দিয়ে যেটা লাগবে সেটা নিবেন এখান থেকে, এই 15টা থেকে যেটা দরকার, মানে পরীক্ষায় যেটা আসে, বুঝছেন কিনা, সেটা নিবেন। তার মানে এটা হচ্ছে অপশন সবগুলার। তারপরে এরপরেরটা নিবেন, 3 নাম্বার পয়েন্টটা। ঠিক আছে? যদি আর্জির ইস্যু আছে, অতএব উক্ত বিষয়ে সংক্ষিপ্ত কারণে যে দিয়ে এখানে আপনার হচ্ছে কি কোন বিষয়টা জন্য আপনি যদি আপনার মুলতবি ইস্যু থাকে, তাহলে আবেদনকারী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে আদালতে হাজির হতে পারে নাই, অথবা যদি ইয়ে থাকে ওই যে আর্জির সংশোধনের ইস্যু থাকে, অসাবধানতাবশত আর্জিতে টাইপ ভুল হয়েছে, হ্যাঁ, উক্ত বিষয়টা কি কোনো অবহেলা বা ইচ্ছাকৃত গাফিলতি ছিল না, হ্যাঁ, এইভাবে দিয়ে টিয়ে তারপরে হচ্ছে আপনি ওই যে বিনীত প্রার্থনা দিয়ে আপনি এটা শেষ করবেন। মানে কিছু না দেওয়ার চেয়ে কিছু দিয়ে আসা ভালো, এই জন্য এটা। আর কিছু বেসিক ওই স্পেসিফিক ইস্যুতে স্পেসিফিক কিছু বেসিক নলেজ থাকা লাগবে, তাহলে আপনার এটা হয়ে যাবে। হ্যাঁ, বুঝি না। একটু দ্রুত পেয়ে গেছেন, একটু নিচের দিকে আসেন, আমি একটু দিতেছি তো, স্ক্রিনশট দিয়ে রাখলে একটু পড়তে পারো। আচ্ছা, এটা ফাইনাল হয় না, আরেকটু আমি চিন্তা ভাবনা করে আরো কিছু জিনিস অ্যাড করব। এটা বেসিক, আপনারা টেনশন করেন না, এটা আমি দিয়ে দিব। ঠিক আছে? এটা আরেকটু চিন্তা ভাবনা করে দিয়ে দিব। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে দরখাস্তটা দিছেন আপনি সেইটা নিচে সত্য পাঠ বা হলফনামা, হলফনামা তো আছে, সত্য পাঠ, তারপরে যে চূড়ান্ত, এগুলা কি একটু দেওয়া দরখাস্তের লাগবে না? মধ্যে সত্য পাঠ লাগবে না, দরখাস্তের মধ্যে হলফনামা দিবেন। খালি হলফনামা দিলেই হবে। হুম। আর সত্য পাঠ আরজিতে দিবেন, আরজি ড্রাফটিং এ হলফনামাও দিবেন, সত্য পাঠও দিবেন। দেখাই দিছি না আমি? আর প্র্যাকটিসে কি হয় ওগুলো দেখার দরকার নাই, প্র্যাকটিসের মতো থাকবে। প্র্যাকটিসে অনেক জায়গায় এখনো হলফনামা দেয় না, বুঝছেন কিনা? অনেক উকিলদের জিজ্ঞাসা করলে তারা বলবে হলফনামা লাগবে না। তো আপনি যদি হলফনামা ছাড়া দেন তাহলে আপনি মার্ক পাবেন না। অনেক আদালতে এখনো হলফনামা দেয় না আরজিতে, বুঝছেন কিনা? জি স্যার। স্যার না দিয়ে এখন তো দিতেছে। স্যার নতুন সংশোধনীতে হলফনামা হচ্ছে বাধ্যতামূলক। এটা আমাদের আরে দিতে হবে না? বাধ্যতামূলক তো বললামই, এটা তো এডি তো বললাম যে হলফনামা দিতে হবে। এখন প্র্যাকটিসে অনেক জায়গায় হলফনামা না দিয়ে প্র্যাকটিস চালাচ্ছে, হচ্ছে, সমস্যা হচ্ছে না। কিন্তু ওইটাকে আপনি আবার আপনার খাতার মধ্যে দেওয়া যাবে না, বুঝছেন কিনা? স্যার এই যে হলফনামা ফরম্যাটটা একটু যদি খাতার মধ্যে কিভাবে স্টার্ট করতে হবে ওটা দেখালে একটু ভালো হইতো পরে ভিডিওতে। কোনটা? এই যে দরখাস্তর এই ফরম্যাটটা আর কি, খাতা কোন জায়গা ওইটা থেকে শুরু করতে দেখাবো, হবে? দেখাবো। আমি তো আর কোর্টে যাই না, পরে এটা দেখি না তো করে কিভাবে করতে হয়। আচ্ছা, আপনারা এই যে গত ক্লাসের যে ফরম্যাটটা, হ্যাঁ, এটা দেখাইছিলাম, জি স্যার, দেখাইছেন স্যার। চিরস্থায়ী নিষেধাজ্ঞা, হ্যাঁ, এটা আপনারা এখানে দেখবেন। দেখেন, মোকদ্দমার ইতিহাস কোত্থেকে পাইছেন, অবৈধ দাবি, শেষ প্রচেষ্টা, বাধা, মামলার কারণ, ধরন, মূল্য, হ্যাঁ, এটা আমি দিয়েও দিচ্ছি এই নোটের মধ্যে, আপনার নোটের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাকি দরখাস্তগুলো আমি দিব এটা। তারপর ফর্মটা দেখেন, তফসিল, পরিচয়, খতিয়ান, দাগ নাম্বার, রকম, পরিমাণ, চৌহুতি দিবেন, হলফনামা দিবেন, তাই তো? হলফনামা দিয়ে সত্য পাঠ দিবেন, দিয়ে তারপর হলফকারীর সিগনেচার। ঠিক আছে? আরজির ফরম্যাটটা এ হচ্ছে হলফনামা, এত তারিখে হলফনামা স্বাক্ষর করিলাম, তারপর সত্য পাঠ দিয়ে তারপর হলফকারী স্বাক্ষর, তারপরে যে আইনজীবীর কোনো স্বাক্ষর। আর্জিতেই দিতে হবে? হ্যাঁ, হ্যাঁ, যে কোনো আর্জিতেই দিতে হবে? যে কোনো। আগে হলফনামা দেওয়া লাগতো না, এখন দিতে হবে, বুঝছেন? এখন হলফনামা দিতে হবে, তারপর তফসিলও দিতে হবে, সত্য দিতে হবে, তারপর সত্য পাঠও দিতে হবে। জি, দরখাস্তে সত্য পাঠ দেওয়ার দরকার নাই, শুধু মানে হলফনামা আর্জির দিবেন। কথা বলতেছেন, আর্জির কথা হ্যাঁ, বলছেন।
আর জি তো দেখাচ্ছি, সত্য পাঠও লাগবে। মানে যে কোনো আর্জির ক্ষেত্রে আপনার এটা দিতে হবে। জি, ঠিক আছে, ওকে। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই, আমার একটু কাজ আছে, কালকে আবার আমরা আসবো। আপনারা ওই 7টা টপিক পড়ে ফেলেন, পিডিএফটা দিবেন কি স্যার গ্রুপে? বুঝছেন? পিডিএফ দিলে ভালো স্যার হবে বাকি গ্রুপে। গুলা কালকে দিয়ে দিয়েন, টপিক বা যেটাই দেন। দিয়ে দেবো, দিয়ে দেবো। ঠিক আছে স্যার, কারণ পড়া তো কভার করতে হবে না স্যার। হুম, ঠিক আছে, হ্যাঁ, আমার আপনারা থ্যাংক ইউ 7টা স্যার। টপিক পড়ে ফেলেন, স্যার প্যানাল আমার এই কোডের ভিডিওটা 7টা টপিক। দেখছিলেন স্যার? ভিডিওটা পাঠাইছিলাম যে। হ্যাঁ দেখছিলাম, ওটা পাঠাই দিছি আপনার, এটা আপনি ফোন দিয়েন আমাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা হচ্ছে থ্যাংক ওই ইউ স্যার। 7টা টপিক পড়েন, আর ড্রাফটিং এ টেনশন করার দরকার নেই, আমি এগুলো ক্লিয়ার করে দিব। আপনাদের একটু দেখায় রাখলাম, জাস্ট হচ্ছে আপনি একটু একটু চেঞ্জ করে ওই বিষয়ে স্পেসিফিক কিছু নলেজ রাখলে আপনি এটা পেরে যাবেন। আর আমার যে নোটের মধ্যে যে ড্রাফটিংটা আছে ওটা মুখস্থ করে ফেলেন, দেওয়ানি। আর আগামী সপ্তাহে আমরা ফৌজদারি ড্রাফটিংটা নিয়ে কি করব, কারণ ফৌজদারি ড্রাফটিং সহজ, ঝামেলা নেই। দেওয়ানিটা একটু ঝামেলা, এটা নিয়ে আমরা এই সপ্তাহ আহ, অল্প অল্প কাজ করব। আর আপনাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, গতকালকে আমি টায়ার্ড ছিলাম, প্রশ্ন দিতে পারি নাই। পরীক্ষাটা আগামীকালকে দিতে পারেন, আমি প্রশ্ন আজকে রেডি করে দিয়ে দিলে আগামীকালকে পরীক্ষাটা দিয়েন। আর আপনারা 7টা টপিক শেষ করেন, পাশাপাশি হচ্ছে ড্রাফটিং গুলো নিয়ে একটু দেখেন, আমি ক্লাস নেবেন না? করে দেবো। কালকে আমাদের ক্লাস হবে, হ্যাঁ, 9:30টায়, বুঝছেন? যেহেতু আজকে আমরা সংক্ষিপ্ত ক্লাস করছি, একটু ঝামেলার কারণে কালকেও ক্লাস নিবো, হ্যাঁ। কালকে প্যানাল ঠিক করে আছে সব স্যার। টপিক দিয়ে দিব, আর ড্রাফটিং সংক্রান্ত ইস্যুগুলো আমরা কভার করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আপনাকেও ওকে, থ্যাংক ইউ। আসসালামু জি আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি।